শোনানো হয়। ভূত টাইম চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে মন্দারমণির একটা হন্টেড হোটেলের ঘটনা আমি তোমাদের শোনাবো। তোমরা স্ক্রিনে ভালো করেই দেখো যে এই হোটেলটা সম্পর্কে কিছু কিছু মানুষ কি বলেছে। তোমরা স্ক্রিনেই দেখতে পাবে। ট্রিপ অ্যাডভাইজারে যারা যারা ঘুরতে গিয়েছিল তাদের কমেন্টগুলো এবং তাদের রিভিউগুলো জাস্ট তোমরা একবার দেখো। আমি স্ক্রিনের উপরেই দিলাম। আমি এখানে কোনো হোটেলের নাম নিতে চাইছি না, শুধু তোমরা দর্শকরা স্ক্রিনের উপরে যে হোটেলটার নাম দেওয়া আছে তোমরা দেখো। আজকে এই হোটেলেরই আমি একটা ঘটনা তোমাদেরকে বলবো। এই হোটেলটা মন্দারমণি বিচের কাছেই অবস্থিত এবং কিছু পর্যটক এই হোটেলটাকে ভুতুড়ে বলে উল্লেখ করেছে। উদাহরণ হিসাবে বলা যায় যে একজন পর্যটক 2015 সালে লিখেছে যে এই হোটেলটা পুরনো এবং পুরোপুরি পরিষেবা এখানকার বন্ধ হয়ে গেছে এবং এটি একটা ভুতুড়ে হোটেল নামে পরিচিত। অন্য একজন পর্যটক 2021 সালে লিখেছে যে এটা একটা ভুতুড়ে বাড়ি, এটা কোনো হোটেলই নয় এবং এখানকার পরিষেবা খুবই বাজে এবং আশেপাশের পরিবেশ একেবারে ভুতুড়ে পরিবেশের মতো। আজকে এই হোটেলটা সম্পর্কে কিছু রিসেন্ট ঘটে যাওয়া ঘটনা আমি তোমাদের শোনাবো এবং শুনলে তোমাদের গা পুরো শিউরে উঠবে। কলকাতা থেকে 4 জন বন্ধু কাজকর্মের চাপের জন্য যখন প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিল তখন তারা মনে করেছিল যে একবার এই কলকাতা থেকে অনেক দূরে গিয়ে মন্দারমণিতে কিছুদিনের জন্য ঘুরে আসি, অন্তত শরীর আর মন দুটোই ভালো থাকবে। তাই জন্য কলকাতা থেকে 4 জন বন্ধু, যাদের নাম হলো অর্ক, সৌমিক, তন্ময় আর প্রণব, এই 4 জনের প্ল্যান ছিল যে আগে আমরা দীঘা যাব। কিন্তু ইন্টারনেটে সার্চ করতে গিয়ে যখন ওরা খুঁজে পেল যে মন্দারমণিতে একটা ভিলা আছে যেটা খুবই সস্তা, ছবিতে দেখে মনে হচ্ছিল সাদা রঙের একটা দোতলা বাড়ি আর চারপাশে নারকেল গাছ আর সামনে পুরো বালুকাময় একটা পরিবেশ আর দূরে অসীম সমুদ্র। এজেন্টকে ফোন করার পর প্রথমেই যেন একটা অদ্ভুত ঘটনা ঘটল। এজেন্ট একটু থেমে বলল, তোমরা বাবুরা ওই ভিলা নেবে না, ওখানে কেউ থাকে না। তখনই ফোনে অর্ক জিজ্ঞাসা করলো যে কেন? এরপর এজেন্ট ফিসফিস করে বলল যে তোমরা গেলেই বুঝে যাবে আমি কেন ওখানে যেতে তোমাদের না বলেছি। এরপর ফোনেই এই 4 জন বন্ধু হাসতে হাসতে সেটাকে উড়িয়ে দিল আর ফোনটা রেখে দিল। তারপরেই ওই 4 জন বন্ধুর মধ্যে সৌমিক বলল যে এগুলো তো পুরনো কুসংস্কার, ভূত বলে কিছু হয় না। তারপর কলকাতা থেকে এই 4 জন বন্ধু ট্রেনে করে প্রথমে কাঁথি পর্যন্ত গেল, তারপর লোকাল গাড়ি ভাড়া করে মন্দারমণি পৌঁছালো। পথের ধারে ঝাউবন, হাওয়া বইছে এবং দূরে যেন সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। তন্ময় বারবার বলছিল যে কেন যেন মনে হচ্ছে এই জায়গাটা ঠিক না। আর তখনই ওই 4 জন বন্ধুর মধ্যে প্রণব মজা করে বলছিল, এই তুই ভয় পাস না তো। সন্ধেবেলায় এই 4 জন বন্ধু যেই হোটেলটার নাম আমি স্ক্রিনে দেখালাম ওই হোটেলেই পৌঁছালো এবং বাইরে থেকে পুরো হোটেলটা যেন একটা স্বপ্নের বাড়ির মতো দেখতে লাগছিল। সামনের দিকে লোহার গেট, সাদা রঙের দোতলা বাড়ি আর গেটের বাইরে একটা নাম ফলক যেখানে ওই হোটেলের নামটা লেখা ছিল। তবে ওই নাম ফলক দেখে মনে হচ্ছিল যেন এটা অনেক দিনের পুরনো এবং ওখানে পুরো জং ধরে গেছে
আর অদ্ভুতভাবে অক্ষরগুলো যেন কেমন একটা বিকৃত হয়ে গেছে। গেটটা প্রথম থেকেই খোলা ছিল। ভেতরে ঢুকতেই যেন একটা অদ্ভুত স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে এলো, যেন বহু দিন কেউ ওখানে থাকেনি। এবং মেঝেতে জায়গায় জায়গায় লালচে দাগ, আর মাটি যেন একটা মরচে পড়া পাথরের মতো হয়ে গেছে। তখনই অর্ক বলল যে ছবিতে, ইন্টারনেটে এই হোটেলটার আউটলুকসটাই একটা আলাদা রকম ছিল। ইন্টারনেটে হোটেলটা দেখতেই যেন কত সুন্দর লাগছিল, কিন্তু আমরা কাছে এসে যেন দেখছি একটা পুরনো বাড়ি। তখনই তন্ময় বলল, হ্যাঁ, জায়গাটা যেন খুব ভালো একটা লাগছে না। প্রথমে ওরা যখন বাড়িতে ঢুকলো তখন ওরা রান্না করতে বসছিল, এবং যেহেতু ওখানে ওদের অ্যাটাচড কোনো রেস্টুরেন্ট নেই, কোনো হোটেল নেই, ওরা ওখানেই রান্না করতে বসেছিল এবং মজা করে গল্প করছিল নিজেদের মধ্যে। প্রথমেই যেন রাতের বেলায় যখন 12:30 বাজে, তো বারান্দার দরজাটা নিজে থেকেই ধাম করে বন্ধ হয়ে গেল। তখন সৌমিক বলল, এটা হাওয়ার জন্যই হয়েছে, কিন্তু দরজার হাতলটা যেন কেউ ঘুরিয়ে বন্ধ করেছে, এরকমই যেন মনে হচ্ছিল। এরপর কিছু মিনিট পরে অর্ক বারান্দায় দাঁড়িয়ে ফটোগ্রাফি করছিল। হঠাৎ করে যেন তখন ক্যামেরা লেন্সে একটা দৃশ্য ভেসে উঠল, যেন একটা আবছা একটা অবয়ব, লাল শাড়ি পরা একটা মহিলা নারকেল গাছ থেকে নামছে। এই দৃশ্যটা যে লিখেছে ওখানে রিভিউতে, যে পুরো রাত ওই 1টার দিকে নারকেল গাছ থেকে লাল শাড়ি পরা একটা মহিলা নামছে, কতটা ভয়ঙ্কর দৃশ্য এটা। সঙ্গে সঙ্গে ওরা ওখান থেকে ব্যালকনির দরজাটা লক করে ভেতরে রুমের দিকে ঢুকে যায় এবং চারজনেই চুপচাপ করে বেডের উপরে বসে যায়। এরপর যখন চারজনে বেডের উপরে বসেছিল, রাত তখন প্রায় 1:30-2 হবে। সৌমিক বলল যে আমি অনেকবার বলেছিলাম যে এই হোটেলটা বুক করা ঠিক হবে না, কিন্তু তোরা কেউ আমার কথা শুনিসনি। এইভাবে নিজেদের মধ্যে ঝামেলা করতে করতে চারজন বন্ধু টায়ার্ড হয়ে হালকা করে বিছানার উপরে শুয়ে পড়ল। ঠিক তারপরেই কিছু ঘন্টা পরে 3টে-3:30 দিকে প্রণবের ঘুম হঠাৎ করে ভেঙে গেল এবং প্রণব যেন চমকে উঠে দেখল ওই মাঝ রাতের বেলা বিছানার পাশে যেন একজন বসে আছে, এবং আবছা আলোতে বোঝা গেল যে মুখটা যেন অর্ধেক পুড়ে গেছে, চোখের জায়গাটাতে যেন একেবারে ফাঁকা গর্ত, আর ঠোঁটটা যেন পুরো নড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। এবং প্রণব যেন চিৎকার করতে পারছিল না, তখন শুধু গলা দিয়ে যেন একটা ঘ ঘ করে শব্দ বেরোচ্ছে। এবং তার কিছুক্ষণ পরেই প্রণব যখন হাত পা নাড়তে শুরু করলো জোরে, তখন বাকি সৌমিক অর্ক বন্ধুরা উঠে পড়ল এবং তারপরে পুরো অবয়বটা যেন একটা হাওয়ার মতো হয়ে মিলিয়ে গেল। তখনই তন্ময় আর অর্ক প্রণবের মুখে জল দেয় এবং চোখে জল দেয় এবং কোনোভাবে বাকি রাতটা কাটিয়ে নেয়। এইভাবে প্রথম রাতটা যখন একটা ভয়ের সাথে কাটলো, সকালবেলা চারজন বন্ধু চুপচাপ হয়ে বিছানার উপরেই বসেছিল। ব্রেকফাস্ট করার কথা কারোর মনেই ছিল না, শুধু যেন বাইরে থেকে সমুদ্রের হাওয়া আসছিল আর সূর্যের আলোটা যেন ভিলাতে একটু একটু করে ঢুকছিল। দেখে মনে হচ্ছিল সব কিছুই যেন দিনের আলোতে স্বাভাবিক, কিন্তু ভেতরে যে কি হচ্ছে সেটা এই চারজন বন্ধুই জানত। তখনই চারজন বন্ধুর মধ্যে অর্ক বলে উঠল যে গত রাতের ব্যাপারটা আমরা কাউকেই বলবো না,
কারণ যাকেই বলবো সেই আমাদের উপর হাসবে। এবং তখনই বাকি সবাই সিদ্ধান্ত নেয় যে এই ঘটনাটা সম্পূর্ণ আমাদের মধ্যে থাকবে। তখন বাকি বন্ধুরা এবং তন্ময়, সৌমিক, অর্ক এরা নিজেদের রুমের মধ্যে কফি বানাতে থাকে এবং কফি খেতে খেতে এই সব নিয়েই আলোচনা করতে থাকে এবং বলতে থাকে আরও একটা রাত বাকি আছে। বেলার দিকে ওরা নাস্তা করতে যায় ঠিক ভিলার একটা কাছেই চায়ের দোকানে। ওখানকার দোকানদার একজন বৃদ্ধ। অর্ক হালকা করে ওই বৃদ্ধ মানুষটাকে জিজ্ঞাসা করেছিল যে আচ্ছা এই হোটেলটা কেমন জায়গা। ওই চা দোকানদার বৃদ্ধ এই কোশ্চেনটা শুনে পুরো চুপ হয়ে গিয়েছিল এবং তারপর এই বৃদ্ধ দোকানদারটা ফিসফিস করে বলল, ওই হোটেলে যেও না বাবুরা, ওখানে আগে আগুন লেগেছিল এবং ওখানকার যে বিজনেসম্যান যে এই হোটেলটা তৈরি করেছিল উনিও কিন্তু মারা যান। পরে প্রমোটার এই হোটেলটা কিনে নেয় এবং যখন ওই হোটেলে আগুন লাগে ওখানে অনেক মানুষজন মারা যায়। তন্ময় তখনই এই দোকানদার বৃদ্ধর কথা শুনে চায়ের কাপ যেন হাত থেকে ছেড়ে দিয়েছিল। আর সৌমিক একটা বিকট হাসি হেসে বলল যে আপনি তো গল্প বানাচ্ছেন। কিন্তু দোকানদার এই বৃদ্ধ মানুষ চোখ নামিয়ে বলল, বিশ্বাস না করলে তোমরা একবার রাত কাটিয়েই নয় দেখো। এইভাবে বাইরে থাকার পর ঠিক সন্ধেবেলায় সূর্য যখন অস্ত যায় তখন ওরা এই হোটেলে ফিরে এলো এবং চারপাশে যেন একটা হালকা ঝড় শুরু হয়েছে। নারকেল পাতার ঝাপটা, সমুদ্রের গর্জন, আর এই হোটেলের ভেতরে যেন একটা অদ্ভুত প্রতিধ্বনি। এইভাবে কিছুক্ষণ 7টা 8টা, রাত যখন 9টা বাজে তখন ওরা আবার আগের রাতের মতোই রান্না করার জন্য প্রস্তুত হয়। তখন ওরা দেখল যে গ্যাসের স্টোভটা জ্বালানোর পরে নিজে থেকেই যেন নিভে গেল এবং আগুনটা টিম করে জ্বলতে জ্বলতে বারবার খালি নিভে যাচ্ছে। তখন তন্ময় রান্নাঘরে ফিসফিস করে বলল যে এরা না চায় না যে আমরা যাতে না খেতে পাই। তখন ওরা কোনোভাবে রান্নাঘর থেকে বেরিয়ে আসে এবং বাইরে থেকে যে খাবারগুলো কিনে আনা হয়েছিল সেটাই ওরা বিছানার উপর বসে খেতে খেতে একে অপরের সাথে গল্প করতে থাকে। ঠিক তখনই ওদের এই রুমটার উপরে ছাদে একটা রুম ছিল এবং ওই রুমটা ফাঁকা ছিল। সেখান থেকে হঠাৎ করে যেন একটা মেয়ের কান্নার আওয়াজ এলো। তখন ঠিক ওই 12টা 10-15 হবে এবং তখন 4 জন বন্ধু একে অপরের দিকে তাকালো এবং অর্ক সাহস করে যেন সিঁড়ি দিয়ে ওপরের ওই রুমটাতে উঠে গেল যেখান থেকে এই রাতের বেলা 12টার সময় কান্নার আওয়াজ আসছে। অর্ক উপরে গিয়ে দেখলো দরজাটা পুরো লক করা আছে, তালা দেওয়া, কিন্তু দরজার নিচ দিয়ে ধোঁয়ার মতো যেন একটা কুয়াশা বেরোচ্ছিল। আর ওখানকার দেওয়ালে একটা নাকি স্পষ্ট লাল হাতের ছাপ ছিল, যেটা দেখে মনে হবে যে আগুনে পুড়ে যাওয়া কোনো হাতের যদি ছাপ হয় সেটা। এরপর অর্ক যখন চিৎকার করতে থাকে বাকি 3 জন বন্ধু উপরে উঠে যায়, সৌমিক, প্রণব। তারপর ওরা একসাথে ভয়ে ভয়ে নিচে এসে রুমের ভেতরে ঢুকে নিজেদের রুমটা লক করে দেয় এবং 4 জন বন্ধু এতটাই আতঙ্কিত হয়ে যায় যে ওরা সিদ্ধান্ত নিয়েই ফেলে যে পরের দিন সকালবেলা আমাদের কোনোভাবে এখান থেকে বেরিয়ে যেতে হবে। এবার যখন রাত 1টা-1.5টা বাজে প্রণব বাথরুম গিয়েছিল এবং বাথরুমে যাওয়ার পরে বাথরুমের মধ্যে যে একটা আয়না রয়েছে তার সামনে যখন প্রণব দাঁড়িয়েছিল হঠাৎ করে প্রণব আয়নায় দেখতে পায় যে তার নিজের প্রতিচ্ছবিটা যেন হাসছে, অথচ সে হাসছে না,
এবং আয়নাতে যেন প্রণবের ঠোঁটটা নড়ছে আর বলছে যে তোদের কেউ ফিরবে না। তখনই প্রণব মাঝ রাতের বেলা ওই 1:30-2টোর দিকে যে বাথরুম গিয়েছিল চিৎকার করে পুরো ঘর থেকে বেরিয়ে আসে এবং সৌমিক ঘুমোচ্ছিল ও হঠাৎ করে উঠে পড়ে। এরপর কোনোভাবে যখন ভোর 4:30-5টা হয় তখন 4জন বন্ধু কোনোভাবে ব্যাগ গুছিয়ে লাগেজ নিয়ে গেটের দিকে ছুটে যায় ঠিক ওই 4:30-5টার সময়। কিন্তু গিয়ে দেখে গেটটা বাইরে থেকে তালা বন্ধ। হ্যাঁ, এটা পুরো সত্যি ঘটনা, ট্রিপ অ্যাডভাইজারে পুরো এটা রিভিউ লেখা হয়েছে, আমি তোমাদের প্রথমেই স্ক্রিনে দেখিয়েছিলাম। তারপর ওরা সারা রাত এই যে না ঘুমিয়ে একটা ক্লান্তি বোধ ছিল, ওরা এতটাই টায়ার্ড ছিল যে ওরা ওই গেটের কাছেই বসে পড়ে এবং ফোনেও কোনো নেটওয়ার্ক পাচ্ছিল না। তখনই 4জন বন্ধু ভাবে যে ওরা ভালো মতোই একটা ফেঁসে গেছে। আসল ব্যাপার হলো মন্দারমণির এই হোটেলটার ইতিহাস যে এতটা ভয়ঙ্কর তা স্থানীয় মানুষেরা বহুদিন আগে থেকেই জানতো। কারণ 2014 সালে একটা বিজনেসম্যান এই ভিলা বা এই হোটেলটার মালিক ছিল, কিন্তু নাম প্রকাশ্যে আনা হয়নি। ওই সময় তার স্ত্রী আর তার 12 বছর বয়সী একটা মেয়ে ওই হোটেলে থাকতো এবং লোকালদের কথায় যে ওই হোটেলে কোনোভাবে আগুন লাগে এবং এমন একটা দুর্ঘটনা হয় যে ওখানে এই বিজনেসম্যান এই ব্যবসায়ীটা যিনি এই হোটেলের মালিক, তিনি আর তিনার স্ত্রী আর মেয়ে সবাই ওখানে মারা যায়। এবং পুলিশ রিপোর্টে বলা হয় যে দমকল দল এসে প্রবেশের সময় ভেতরের কোনো চিহ্ন বা তাপমাত্রা মিলিয়ে কিচ্ছুই বোঝা যায়নি। যারা এরপর থেকে এই হোটেলটা বুকিং করেছে বা গিয়ে থাকার চেষ্টা করেছে তারা প্রত্যেকের সাথেই এই রকমভাবে ঘটনা হয়েছে। তো এইভাবে 4জন বন্ধু যখন সারা রাত না ঘুমানো এই অবস্থাতে ভোরের বেলা গেটের কাছে এসে এইভাবে যখন দেখে যে গেটটা বাইরে থেকে বন্ধ, তখন তারা ওখানেই লাগেজ নিয়ে বসে পড়ে এবং ঠিক 6টা 6:30টার সময় ওই চা দোকানদার বৃদ্ধ মানুষটা গেটের কাছে আসে এবং বলে যে বাবু তোমরা দেখলে তো, এবং উনি কোনোভাবে গেটটা খোলার চেষ্টা করে 4জন বন্ধুকে গেটের বাইরে বার করে আনে এবং ওখানকার লোকাল একটা কোনো গাড়ি অ্যারেঞ্জ করে ওনাদের ফেরার ব্যবস্থা করে দেয় চাউলখোলা বলে একটা স্টপেজে। তারপর থেকেই প্রণব আর অর্ক মানসিকভাবে এখনও পুরোপুরি ঠিক হতে পারেনি এবং বাকি 2জন বন্ধু এখনও পিজিতে ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রিতে অ্যাডমিশন নিয়ে ভর্তি ছিল কিছুদিন। মন্দারমণির এই ভয়ঙ্কর হন্টেড হোটেল নিয়ে আরও একটা কথা আছে, যেটা হলো ওখানকার লোকাল একজন জেলে ফিশারম্যান যার নাম ছিল রাকেশ। তো ওই ছেলেটা একদিন রাতের বেলা মাছ ধরতে গিয়েছিল এই হোটেলের পাশ দিয়ে ঠিক রাত 1-1:30টার সময়। তখন এই রাকেশ বলেছিল যে এই হোটেলের পাশেই ঠিক সমুদ্রের ধারে আমি মাছ ধরতে গিয়ে দেখেছিলাম লাল শাড়ি পরা একটা মহিলা ঠিক ওখানে ঘুরছে, আর ঠিক এত রাতের বেলায় 1:30-2টোর দিকে, এবং তার সঙ্গে একটা ছোট্ট শিশু রয়েছে। এবং আমি যখন কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম যে তোমরা কি কাউকে খুঁজছো, সে আমার দিকে তাকালোই না, শুধু চোখ দিয়ে দেখলো আর মনে হলো যেন একটা স্বপ্নের জগতে আছে। এরপর ওখানকারই একজন হোটেলের কর্মচারী লীনা বলে যে আমি এই হোটেলের চায়ের দোকানে কাজ করতাম, অনেকবার দেখেছি যে রাতে রুমের দরজা, ওই দরজার নিচে যে চাকা থাকে মুভমেন্ট করার জন্য, সেই চাকা ঘুরছে অথচ কেউ নেই।
অনেক সময় দেখেছি যে বাথরুমে, যে বাথরুমগুলো বাইরে থেকে লক করা, সেই বাথরুমগুলোর ভেতরে শাওয়ার চলছে, জলের কল চলছে, এরকম অদ্ভুত ঘটনা আমি দেখেছি। এটা ওই হোটেলের কর্মচারী বলেছে। এই হোটেলটা, মন্দারমণির এই হন্টেড হোটেলটা শুধুমাত্র একটা হোটেল নয়, এটা একটা হন্টেড হাউস। একদম সত্যি কথা, তোমরা ট্রিপ অ্যাডভাইজারে যে রিভিউটা দেখলে ওটা একদম সত্যি। ট্রিপ অ্যাডভাইজার থেকে আমি স্ক্রিনশট করে ক্রপ করে আমি আপলোড করেছি যাতে তোমরা দেখতে পারো। এবং এই হোটেলটা সত্যি হন্টেড। যারা যারা গেছে তারা কমেন্ট করেছে ট্রিপ অ্যাডভাইজারে। আমি সেই প্রমাণ নিয়ে এই ঘটনাটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম, যাতে তোমরা যখন হোটেল বুক করছো ইন্টারনেটে অবশ্যই খোঁজ নিও যে কীরকম হোটেল বুক করছো, কীরকম ভিলা, কীরকম রিসর্ট তোমরা বুক করছো। আজও এই হোটেলটা পুরোপুরি বন্ধ, মানে পরিষেবা ঠিক আগের মতো নেই, খুবই খারাপ। এবং এখানে এতটাই পরিবেশ বাজে যে কেউ যদি ভুলেও এই হোটেলটাতে যায় তাহলে তাকে কিন্তু এই প্যারানর্মাল অ্যাক্টিভিটির সম্মুখীন হতে পারে। আজকের এই ঘটনাটা তোমাদের একটা সাবধান করার জন্য ঘটনা বললাম। এই হন্টেড ইনসিডেন্টটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভূত টাইম চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই সাহায্য করো। আমি তোমাদের ছোট ঘটনা হলেও একদম সত্যি অথেন্টিক হরর ঘটনা আমি তোমাদের সামনে এইভাবে তুলে ধরবো প্রমাণ সহ। আসলাম।